আসসালামু আলাইকুম। অনার্স ফোর্থ ইয়ার শিক্ষার্থীরা, আজকে তোমাদের রয়্যালটি অ্যাকাউন্টের লাস্ট লেকচার। আর লাস্ট লেকচারে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পলের মাধ্যমে শেষ করতে যাচ্ছি। আজকে আমি যে লেকচারটা দেবো সেটা হচ্ছে সাবলিজ। এখন আমাদের জানা দরকার সাবলিজটা কি আর এটা কিভাবে সমাধান করব। সাবলিজটা কি আগে ভেবে নাও। তুমি একজন লেজি ইজারা গ্রহীতা। ধরো আমার একটা কয়লার খনি আছে, তুমি আমার কাছ থেকে আমার খনিটা ইজারা নিয়েছো, লিজ নিয়েছো কয়লা উত্তোলনের জন্য। তার বিনিময়ে প্রতি টনের জন্য আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। এক্ষেত্রে তুমি হচ্ছে লিজি অর্থাৎ ইজারা গ্রহীতা। তুমি আমার সাথে বিজনেস কন্টিনিউ করছো, এমন সময় তোমার ফ্রেন্ড বা কোনো আত্মীয় এসে তোমাকে বলল সেও এই খনি থেকে কয়লা উত্তোলন করতে চায়। তুমি আমার অনুমতিক্রমে তাকে ওই খনির কিছু অংশ ভাড়া দিতে পারো। তাহলে আমার কাছ থেকে তুমি ইজারা নিয়ে লিজ নিয়ে কয়লা উত্তোলন করছো, তুমি তোমার নিজ দায়িত্ব আরেকজনকে ওর কিছু অংশ আবার লিজ দিতে পারো। লিজ নিয়ে আবার লিজ দেওয়া, এটাকে বলা হবে সাবলিজ। এক্ষেত্রে আমার কাছে তুমি লিজি অর্থাৎ ইজারা গ্রহীতা এবং যাকে তুমি আবার লিজ দিচ্ছ তার কাছে তুমি লিজর অর্থাৎ ইজারা দাতা। তাহলে এক্ষেত্রে একদিকে তুমি লিজি, আরেকদিকে তুমি ল্যান্ডলর্ড, উভয় ভূমিকা তোমাকে পালন করতে হবে। তাহলে আমি আবার বলছি, তুমি এক জায়গা থেকে লিজ নিয়েছো, নিয়ে সেখানে কাজ চালিয়ে যাচ্ছ, ওর কিছু অংশ যদি আরেকজনকে আবার লিজ দিয়ে থাকো তাকে বলা হবে সাবলিজ। এই ক্ষেত্রে তোমার ভূমিকা হচ্ছে তুমি ল্যান্ডলর্ড এবং তোমার একজন লিজি আছে। আর এই ক্ষেত্রে তোমার ভূমিকা দ্বৈত, আমার কাছে তুমি লিজি, আরেকজনের কাছে তুমি লিজর বা ল্যান্ডলর্ড। তাহলে আমরা দেখি অঙ্কটাতে কি আছে এবং কিভাবে সমাধান করব। এ লিমিটেড, ধরে নাও এ লিমিটেড তুমি টুক ফ্রম রাজশাহী ট্রেডার্স এর কাছে নিয়েছো এ লিজ অফ এ স্টোন ফিল্ড ফর এ পিরিয়ড অফ 15 years ফ্রম 1st January 2015। তুমি নিজেকে লিমিটেড ভাবো, তুমি রাজশাহী ট্রেডার্স এর কাছে একটা স্টোন ফিল্ড অর্থাৎ যে ফিল্ডে পাথর পাওয়া যায় এটা লিজ নিয়েছো 15 বছরের জন্য, যা 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে শুরু হয়েছে অন এ রয়্যালটি অফ টাকা 1 per ton স্টোন রেজড, এবং প্রত্যেক টনের জন্য তোমাকে 1 টাকা রয়্যালটি দিতে হবে উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 15,000 এবং মিনিমাম রেন্ট দিতে হবে 15,000। আমরা আগে যে এক্সাম্পল গুলো করেছি প্রত্যেকটা এক্সাম্পলে এই শর্তগুলো অবশ্যই ছিল। আমরা জানি রেট অফ রয়্যালটি থাকতে হবে, রেট অফ রয়্যালটি থাকতে হবে, মিনিমাম রেন্ট থাকতে হবে। আছে শুধু তাই না, তোমার যদি ঘাটতি হয়, শর্ট ওয়ার্কিংস হয়, সেটা শর্ট ওয়ার্কিংস পূরণের মেয়াদও থাকতে হবে, এখানে তাও আছে। per annum and power to recoup short workings, during a period of first 4 years। অর্থাৎ তোমার কোনো বছর ঘাটতি হলে 4 বছরের মধ্যে ঘাটতি পূরণের সুযোগ পাবে, এরপরে আর পাবে না। তাহলে এইটা এখন পর্যন্ত আমি যা বলেছি এটা পূর্বে তোমরা দেখেছিলা, এইভাবে এর আগে 5টা এক্সাম্পল দেওয়া হয়েছে। নতুন অংশে এতটুকু বলা আছে, লিমিটেড সাবলেটস অর্থাৎ আরেকজনকে ভাড়া দিয়েছে, লিজ দিয়েছে হাফ অফ দ্য স্টোন ফিল্ড টু বি লিমিটেড। অর্থাৎ তুমি এই স্টোন ফিল্ডটা আরেকজনকে ভাড়া দিয়েছো অর্ধেক, এবং সে ব্যক্তির নাম বি লিমিটেড। আমার সাথে যেমন তোমার শর্ত ছিল যে প্রতি টনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে,
তার সাথে তুমি একই শর্ত রাখবে, অর্থাৎ একটা নির্দিষ্ট শর্তের ভিত্তিতেই তাকে দিবে। মনে রাখতে হবে, সে তোমার বন্ধু হোক আর আত্মীয় হোক, বিজনেস অলওয়েজ বিজনেস। তুমি যদি লাভ না হয় তাহলে কাউকে সাবলিজ তুমি দিবে না, কারণ তুমি জানো যে অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে এটাকে লিজ নিয়ে তুমি ব্যবসা শুরু করেছো, আরেকজনকে বিনা লাভে বা বিনা সুবিধায় তুমি তার কাছে সাবলিজ দিবে না। তার কাছে নিশ্চয়ই তুমি কিছু সুবিধা নিবে, সুবিধা পাবে এবং সুবিধা নেওয়ার মাধ্যমে লিজ দিবে। এটা হচ্ছে বিজনেস। বিজনেস তুমি যদি তোমার বাবার কাছেও পণ্য বিক্রি করো, লাভ করতে হবে। লাভ না হলে সেটা বিজনেস না। আমাদের একটা কথা আছে, প্রফিট যদি সেলের মধ্যে না থাকে, অর্থাৎ সেল উইদাউট প্রফিট ইজ নট সেল, সেল উইদাউট প্রফিট ইজ নট সেল। তুমি যদি সেলের মধ্যে লাভ না করো সেটাকে সেল বলা হবে না, বলা হবে এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়। তুমি যাকে লিজ দাও না কেন, তোমার ভাইকে দাও বা আত্মীয়কে দাও, অবশ্যই তোমাকে লাভ করতে হবে। লাভ ছাড়া, স্বার্থ ছাড়া ব্যবসা হবে না, আর ব্যবসার ক্ষেত্রে আত্মীয়তা চলে না। যা হোক, তুমি যখন আরেকজনকে সাবলিজ দিবে তাহলে অবশ্যই তোমার কিছু শর্ত থাকবে এবং তোমার স্বার্থ থাকবে এবং তোমার লাভ থাকবে। দেখো, তুমি যখন অর্ধেক টন বি লিমিটেডকে সাবলিজ দিয়েছো, দ্য টার্মস বিং রয়্যালটি অফ টাকা 1.5 পার টন, 1.5 পার টন। খেয়াল করো, তুমি যখন আমার কাছে লিজ নিয়েছিলা, আমাকে বলেছিলা পার টন তুমি 1 টাকা দিবে, কিন্তু তুমি যাকে সাবলিজ দিচ্ছ তাকে বলছো যে তুমি তার কাছে পার টন 1 টাকা 50 পয়সা নিবে। তার মানে 50 পয়সা লাভ করে তুমি তাকে অনুমতি দিচ্ছ বা সাবলিজ দিচ্ছ। তেমনি ভাবে আমার সাথে যেমন তোমার মিনিমাম রেন্টের শর্ত ছিল 15,000 টাকা, তার সাথেও তোমার মিনিমাম রেন্টের শর্ত থাকতে হবে। দেখো, পুরো ফিল্ডটার জন্য 15,000 টাকা, হয় অর্ধেক ফিল্ডের জন্য তার কাছে নিচ্ছ 12,000 টাকা মিনিমাম রেন্ট। আমার কাছে তুমি ঘাটতি পূরণের সুযোগ চেয়েছিলা, আমি দিয়েছিলাম 4 বছর, তোমাকেও সেই সুযোগ দিতে হবে, কিন্তু তুমি কম দিচ্ছ। দেখো, 2 বছর। বি লিমিটেড হ্যাজ রাইট টু রিকুপমেন্ট ইন দ্য 2 years ফলোইং দ্য শর্ট ওয়ার্কিংস, অর্থাৎ যখন শর্ট ওয়ার্কিংস হচ্ছে তার পরে 2 বছর তাকে সুযোগ দিচ্ছ। দেখো, তুমি ব্যবসা কিভাবে করে নিয়েছো। এখনই আমাকে দিচ্ছ 1 টাকা, তার কাছে আদায় করছো 1.5 টাকা। আমাকে পুরো ফিল্ডের জন্য 15,000 টাকা মিনিমাম রেন্ট দিচ্ছ, তার কাছে অর্ধেক ফিল্ডের জন্য নিচ্ছ 12,000 টাকা। অথচ 15,000 অর্ধেক 7,500 হওয়া উচিত ছিল, তা না, তুমি ব্যবসা করছো এবং ব্যবসা করাই উদ্দেশ্য। স্বার্থ ছাড়া, সুবিধা ছাড়া, লাভ ছাড়া ব্যবসা হবে না। আমার কাছে তুমি নিচ্ছ 4 বছর সুবিধা, তাকে দিচ্ছ 2 বছর। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যে সাবলিজ দিবা, কেন সাবলিজ দিবা, নিশ্চয়ই তোমার স্বার্থ থাকবে। এখন আমি দেখি তুমি আমার প্রতিষ্ঠান থেকে কয়লা উত্তোলন করেছো এ লিমিটেড এত, আর তুমি যাকে সাবলিজ নিয়েছো এত টন। আমি কিন্তু তোমাকে লিজ দিয়েছি, তুমি আরেকজনকে সাবলিজ দিয়েছো। আমি ওর কাছে যাইবো না, আমি ওর কাছে যাবো না টাকা চাইতে। আমি ওর কাছে, ওই কোম্পানির কাছে কখনো টাকা চাইতে যাব না। আমি টাকা আদায় করে নেব তোমার কাছে। তুমি উত্তোলন করেছো 5,000 আর বি উত্তোলন করেছে 3,000, আমি তোমার কাছে কিন্তু 8,000 টাকা আদায় করে নিব। সুতরাং তোমার কাছে আমি টাকা নেব 5 আর 3 8,000, অর্থাৎ প্রথম বছরে এ লিমিটেড উত্তোলন 5 আর 3 8,000, আমি এখানে লিখবো 8,000। 10 আর 5 15,000। দ্বিতীয় বছরে আমি তোমার কাছে টাকা আদায় করব। এখন তোমাকে ভাবতে হবে, তুমি লিজি, তুমি আমার কাছে ইজারা নিয়েছো, তার বিনিময়ে তোমাকে টাকা দিতে হবে। কত টনের টাকা দিবা? প্রথম বছরে তোমার 5 টন আর আরেকজনকে সার্ভিস দিয়েছো 3 টন, মোট 8 টনের টাকা আমাকে দিবা। দ্বিতীয় বছরে দিবা 10 আর 5 15,000 টনের টাকা। তৃতীয় বছরে দিবা 12 আর 7 19,000 টনের টাকা। তৃতীয় বছরে দিবা 20 আর 15 35,000 টনের টাকা।
চতুর্থ বছরে দিবা 20 আর 24 44,000 টনের টাকা। তার মানে তুমি আমাকে যোগ করে দুটো যোগ করে টাকা দিবা, কিন্তু পরবর্তী সময়টা আদায় করে নিবা যার কাছে সাবলিজ দিয়েছো। তাহলে আমরা দেখি, আমরা যে আগে ছক করেছিলাম যেভাবে করেছিলাম সেভাবেই করব। শুধু আমরা কি করলাম, এই দুটো যোগ করে দিলাম, কেননা তুমি আমার কাছে ইজারা নিয়ে আরেকজনকে ইজারা দিয়েছো, সেটা তোমার দায়িত্বে দিয়েছো। আমি তার কাছে টাকা চাইতে যাব না, আমি তোমার কাছে টাকা বুঝে নিব, দুইটার যোগফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরের উৎপাদন হচ্ছে 8,000, দ্বিতীয় বছরে 15, তৃতীয় বছরে 19, চতুর্থ বছরে 35 আর পঞ্চম বছরে 44,000 টন। এবং আমরা রেট অফ রয়্যালটি জানি পার টন 1 টাকা। আমরা 1 দিয়ে গুণ করে দিই, 8,000, 15,000, 19,000, 35,000, 44,000। মিনিমাম রেন্ট প্রশ্নে দেওয়া আছে, আমি সময় নষ্ট না করে আগে উঠিয়ে রেখেছি। এরপর আমরা জানি শর্ট ওয়ার্কিংস এবং সারপ্লাস এই দুটো ঘর করা অত্যন্ত সহজ। আমরা জানি অ্যাকচুয়াল রয়্যালটি ছোট হলে শর্ট ওয়ার্কিংস, বড় হলে সারপ্লাস। আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল রয়্যালটি এখানে ছোট, শর্ট ওয়ার্কিংস এখানে দুইটাই সমান, কিছু হবে না। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি বড়, তবে সারপ্লাস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি বড়, সারপ্লাস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি বড়, সারপ্লাস। এবার বাকি চারটে ছকের শেষ চারটে কলাম পূরণ করা একটু জটিল, তবে এই নিয়ে আমি অলরেডি 5টা এক্সাম্পলে যেভাবে কথা বলেছি সেভাবেই করব, নতুন কিছু নাই। শর্ট ওয়ার্কিং রিক্রুটমেন্ট ঘাটতি পূরণ হওয়ার জন্য সারপ্লাস থাকতে হবে, নাই। পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে, 15,000। শর্ট ওয়ার্কিং ল্যাপসড অর্থাৎ লস হবে 4 বছরে, ফার্স্ট 4 ইয়ার্স, অর্থাৎ এই বছরে এসে লসের চিন্তা করব, আগে কোনো চিন্তাই করব না। লসের মেয়াদ প্রথম 4 বছরের মধ্যে, 4 বছর অতিক্রান্ত, 4 বছরের মধ্যে যদি পূরণ না হয় তবেই লস, অর্থাৎ চতুর্থ বছরে লসের চিন্তা করব। যেহেতু আমার শর্ট ওয়ার্কিংস হয়েছে, পরের বছরে ট্রান্সফার করে দেই। এরপর সারপ্লাস নাই, ঘাটতি পূরণ হবে না। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্ট বড়টা পেমেন্ট করব, দুইটাই সমান। আমাদের মেয়াদ পার হলে সেটাকে লস বলা হবে, যেহেতু মেয়াদ পার হয়নি, এখনো লস হয়নি, তাই এটা পরের বছরে ট্রান্সফার করে দিব। সারপ্লাস আছে, ঘাটতি পূরণ করে নাও। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা পেমেন্ট করব, 19,000, তবে ঘাটতি পূরণ করা হলে সেটা বাদ দিয়ে দিব। 19 থেকে 4 বাদ পেমেন্ট করব 15,000। 7,000 মধ্যে 4,000 ঘাটতি পূরণ হয়েছে, 7,000 মধ্যে 4,000 পূরণ হয়েছে, এখনো 3,000 বাকি আছে। সারপ্লাস আছে 20,000, ঘাটতি পূরণ করে নাও। তোমার ঘাটতি আছে মাত্র 3,000, সারপ্লাস আছে 20,000, ঘাটতির চেয়ে বেশি তো পূরণ করা যাবে না। 3,000 পূরণ করা হয়েছে। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করব, 35,000, ঘাটতি পূরণ করা হলে তা বাদ দিয়ে দেব, 3,000, পেমেন্ট করলাম 32,000। আবার ঘাটতি পূরণ হয়ে গেছে, ফলে লস হয়নি, ব্যালেন্স নাই। ঘাটতি পূরণ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে, ফলে লসও হয়নি, এবং ঘাটতি যেহেতু পূরণ হয়ে গেছে তাহলে ঘাটতির কোনো ব্যালেন্স থাকলো না, পরের বছরে ট্রান্সফার করতে হবে না। আবার ফিরে আসি, সারপ্লাস আছে, ঘাটতি পূরণ হবে না, কেননা ঘাটতি তো নাই,
পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা পেমেন্ট করব 44,000। শর্ট ওয়ার্কিস নাই, ফলে লস নাই, ব্যালেন্স নাই। এইবার তুমি আমাকে এই পরিমাণ টাকা দিবে, এবার টাকা তোমার আদায় করার পালা কার কাছে? বি এর কাছে, কেননা বি কে তুমি সাবলিজ দিয়েছো, এখন টাকা আদায় করবে। তোমার রেট অফ রয়্যালটি আগে ছিল 1 টাকা আমার কাছে সাথে, কিন্তু আদায় করবে 1.5 টাকা। বি এর কাছে আদায় করবে কোনটা? এইটা। খেয়াল করো, প্রথম বছরের উৎপাদন 3,000, দ্বিতীয় বছরে 5,000, তৃতীয় বছরে 7,000, 15,000, 20,000। আমি এটা উঠিয়ে নিয়েছি। মিনিমাম রেট প্রশ্নে দেওয়া আছে 12,000, এটাও আমি উঠে নিয়েছি। এবার আমরা ছকটা আগের মতোই করব। খেয়াল করো, রেট অফ রয়্যালটি 1 টাকা 50 পয়সা, 3,000, তাহলে 4,500। 5,000 ইন্টু 1 টাকা 50 পয়সা, 7,500। 7,000 ইন্টু 1 টাকা 50 পয়সা, 10,500। 15,000 ইন্টু 1 টাকা 50 পয়সা, 22,500। 20,000 ইন্টু 1 টাকা 50 পয়সা, 30,000। এবার শর্ট ওয়ার্কিংস এবং সারপ্লাস, কিন্তু এক্ষেত্রে আমরা শর্ট ওয়ার্কিং সাসপেন্স বলবো, কেননা তুমি আরেকজনকে সাবলিজ দিয়ে টাকা আদায় করছো, এক্ষেত্রে তুমি ল্যান্ডলর্ড, তোমার জন্য এটা শর্ট ওয়ার্কিং সাসপেন্স। এনিওয়ে, সাসপেন্স হোক আর সাসপেন্স না হোক, ছক একই, ক্যালকুলেশনের নিয়ম একই। অ্যাকচুয়ালি ছোট হয়েছে, শর্ট ওয়ার্কিংস 7,500। অ্যাকচুয়ালি ছোট হয়েছে, শর্ট ওয়ার্কিংস 4,500। অ্যাকচুয়ালি ছোট হয়েছে, শর্ট ওয়ার্কিংস 1,500। অ্যাকচুয়ালি বড় হয়েছে, সারপ্লাস 10,500। অ্যাকচুয়ালি বড় হয়েছে, সারপ্লাস 18,000। এটা থেকে এটা বড় হয়েছে 18,000, এটা থেকে এটা বড় হয়েছে, এগুলো ঘাটতি হয়েছে। এবার শর্ট ওয়ার্কিং সাসপেন্স রিকুইপমেন্ট, সারপ্লাস ছাড়া রিকুইপমেন্ট হয় না। আগে তুমি পেমেন্ট করেছিলা, এখন টাকা রিসিভ করবা সাবলিজের কাছে। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা 12,000। বলা ছিল শর্ট ওয়ার্কিং রিকুইপমেন্ট হবে ইন দা 2 ইয়ার্স ফলোইং, অর্থাৎ যে বছর ঘাটতি দেখা দেবে, ফলোইং মানে পরবর্তী 2 বছরের মধ্যে। অর্থাৎ এই যে 7,500 টাকা ঘাটতি হয়েছে 2015 সালে, 17 সাল পর্যন্ত মেয়াদ আছে। তার মানে 17 সালে আমরা লসের চিন্তা করব, তার আগে করব না। তাহলে পরের বছরে ট্রান্সফার করে দেই। আবার সারপ্লাস ছাড়া ঘাটতি পূরণ হবে না। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা রিসিভ করবে। লস এখনো বলবো না। 7,500 আগে ঘাটতি ছিল, আরো 4,500, 12,000। এবার আসো শর্ট ওয়ার্কিংস, আমরা পূরণ করতে পারছি না, কারণ সারপ্লাস নাই। রিসিভড, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা রিসিভ করব। এবার খেয়াল করো, প্রথম বছরের ঘাটতি পরের 2 বছরের মধ্যে পূরণ হয়নি, সারপ্লাস ছিল না বলে পূরণ হয়নি, তাই এটাকে লস হিসাবে গণ্য করতে হবে। প্রথম বছরের ঘাটতি পরের 2 বছরের মধ্যে পূরণ করা সম্ভব হয়নি, তাই লস। তাহলে পরের 2 বছরের ঘাটতি আছে, এটার মেয়াদ আরো আছে, পরের দিকের জন্য আমরা অপেক্ষা করব। 4,500 আর 1,500, 6,000 ব্যালেন্স। এবার আসো সারপ্লাস আছে 10,500, ঘাটতি আছে কত? 6,000, আমরা পূরণ করে নিই। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা রিসিভ করবে, তবে ঘাটতি পূরণ করা হলে সেটা বাদ দিয়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি 22,500 থেকে 6,000 বাদ দিয়ে তুমি রিসিভ করবা 16,500। আমাদের ঘাটতি পূরণ হয়ে গেছে, ফলে লস নাই, ব্যালেন্স নাই।
শর্ট ওয়ার্কিং সাসপেন্স রিক্রুটমেন্ট, শর্ট ওয়ার্কিং নাই, ফলে শর্ট ওয়ার্কিং সাসপেন্স নাই, ফলে আমাদের রিক্রুটমেন্টের প্রশ্ন আসছে না। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা রিসিভ করবে। যেহেতু শর্ট ওয়ার্কিং সাসপেন্স নাই, ফলে ব্যালেন্স নাই, লস নাই। আমি আগের মতো এই ছকটা পূরণ করলাম, শুধু প্রথম ছকে কি করেছি, এই দুটো যোগ করে দিয়েছি, কেননা তুমি আমার জমি ইজারা নিয়ে তুমি নিজে কয়লা পাথর উত্তোলন করছো এবং আরেকজনকে উত্তোলন করতে দিয়েছ। আমি দায়িত্ব দিয়েছি তোমাকে, আমি তোমার কাছে টাকা বুঝে নিব, তবে দুইটার যোগফল। বলা আছে রাইট আপ নেসেসারি লেজার অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ এ লিমিটেড। এ লিমিটেড এর বইতে নেসেসারি লেজার অ্যাকাউন্টস করো এ লিমিটেড এর বইতে। এ লিমিটেড মানে তুমি, তুমি আমার কাছে ইজারা নিয়েছো, এক্ষেত্রে তুমি হচ্ছে ইজারা গ্রহীতা, লিজি। তোমার দৃষ্টিতে আমি ল্যান্ডলর্ড, আর তুমি ইজারা গ্রহীতা বা লিজি। তোমার বইতে তিনটা অ্যাকাউন্টস করতে হবে, রয়্যালটি এক্সপেন্স, ল্যান্ডলর্ড এবং শর্ট ওয়ার্কিংস। এবং তুমি আরেকজনকে সাবলিজ দিয়েছো, ওর দৃষ্টিতে তুমি ল্যান্ডলর্ড, ওর দৃষ্টিতে তুমি ল্যান্ডলর্ড, সেখানে তিনটা অ্যাকাউন্টস করতে হবে। তাহলে আমরা জানতাম যখন তুমি লিজি, তোমার করতে হবে রয়্যালটি এক্সপেন্স, ল্যান্ডলর্ড এবং শর্ট ওয়ার্কিংস। যখন তুমি ল্যান্ডলর্ড, রয়্যালটি রেভিনিউ, শর্ট ওয়ার্কিং সাসপেন্স, subleasing, B limited, short working substance। তাহলে যখন তুমি লিজি তখন তিনটা বই, যখন তুমি ল্যান্ডলর্ড তখন তিনটা অ্যাকাউন্টস। অর্থাৎ এ লিমিটেডের বই বললে এটা তোমার বুকস, এখানে 6টা লেজার করতে হবে। লিজির দৃষ্টিতে 3টা, ল্যান্ডলর্ডের দৃষ্টিতে 3টা। এখন আমরা লেজার গুলো করে দেখাবো। এর আগে আমি লেজার করে দেখেছিলাম, আজকে তোমার 6টা লেজার তৈরি করতে হবে। আমি এখন দেখাবো লেজার গুলো কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এর আগে যে 5টা এক্সাম্পল দেখিয়েছি, আচ্ছা 6 নম্বর এক্সাম্পল, 5টা এক্সাম্পলে যেভাবে রয়্যালটি এক্সপেন্স তৈরি করেছি, আজকে সেভাবে তৈরি করব না, এটা সাবলিজের অঙ্ক বলে। আমরা দেখি কিভাবে তৈরি করব। তারপরে তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আগে কিভাবে করতাম আর এখন কিভাবে করব। আমি বলেছিলাম রয়্যালটি এক্সপেন্স করার জন্য অ্যাকচুয়াল রয়্যালটি এই ঘরটাই যথেষ্ট। আমরা এই ঘর থেকে রয়্যালটি এক্সপেন্স করব। আমি দেখাই আগে কিভাবে করতাম। 2015 সাল রয়্যালটি এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট তাই ডেবিট দিকে বসাবো। 2015 ডিসেম্বর 31st ল্যান্ডলর্ড 8,000। 2015 December 31st production 8,000। 2016 December 31st landlord 15,000। 2016 December 31st production 15,000। 2017 December 31st landlord 19,000।
2017 December 31st production 19,000. 2018 December 31st landlord 35,000. 2018 December 31st production 35,000. 2019 December 31st landlord 44,000. 2019 December 31st production 44,000. শিক্ষার্থীরা, আগে যতবার তোমরা রয়্যালটি এক্সপেন্স করেছো এভাবে করেছো, আজকে এভাবে করা যাবে না, আমরা একটু ভিন্নভাবে করব। কিভাবে করব দেখে নি। 2015 December 31st landlord 8,000. 2015 December 31st এই যে 8,000 প্রোডাকশন দেখতে পাচ্ছ, এটা কি তোমার একার প্রোডাকশন? মোটেই না। 8,000 এর মধ্যে 5,000 তোমার, 3,000 সাবলিজ। তাই তুমি এটাকে পুরোটা প্রোডাকশন বলতে পারো না। তোমার 5,000 into 1 সাবলিজে 3,000 into 1, এই টাকাটা তুমি সাবলিজ দিয়েছো, অর্থাৎ তার কাছে টাকা আদায় করে আমাকে পরিশোধ করবে। তাহলে 3,000 টাকা তুমি রয়্যালটি রিসিভ করবা, করে আমাকে দিবা, আর 5,000 তোমার পকেট থেকে দিবা। এটাই তোমার প্রোডাকশন। তাই আমরা লিখব রয়্যালটি revenue 3,000, production 5,000. এটাই হচ্ছে মূল পার্থক্য। এখানে পুরাটা প্রোডাকশন বলেছিলাম, এখানে পুরাটা প্রোডাকশন বলতে পারছি না, কেননা পুরাটা তোমার প্রোডাকশন না। এর মধ্যে 3,000 হচ্ছে সাবলিসের। 2016 December 31st landlord 15,000। এই 15,000 এর মধ্যে 5,000 সাবলিস, আর 10,000 তোমার। তাহলে 5,000 হচ্ছে রয়্যালটি রেভিনিউ, 10,000 হচ্ছে প্রোডাকশন। 2016 December 31st royalty revenue 5,000 into 1 production 10,000 15,000 2017 December 31st landlord তুমি আমাকে দিবা 19,000 টাকা 2017 December 31st আমাকে ঠিকই 19,000 টাকা দিবে, তার মধ্যে আদায় করবা 7,000 টাকা, সাবলিজের কাছে নিবা 7,000। রয়্যালটি রেভিনিউ 7,000
প্রোডাকশন 12,000, December 31st, landlord 45,000. 2018 December 31st, এর মধ্যে রয়্যালটি আদায় করছো 15,000. রয়্যালটি রেভিনিউ 15,000. Production 20,000. December 31st, landlord 44,000. 2019 December 31st, royalty revenue 20,000. Production 24,000. 44,000. তো শিক্ষার্থীরা, এই হচ্ছে পার্থক্য সাধারণ অঙ্কের রয়্যালটি এক্সপেন্স আর সাবলিজের অঙ্কের রয়্যালটি এক্সপেন্স। আর এছাড়া আর কোনো পার্থক্য নাই। এরপরে আমি বলেছিলাম যে যখন তুমি লিজে 3টা লেজার করতে হবে, একটা রয়্যালটি এক্সপেন্স, ল্যান্ডলর্ড, শর্ট ওয়ার্কিংস। এখন আমি এই 2টা লেজার দেখাবো, তবে এই 2টা লেজার আগের মতোই, শুধুমাত্র এখানেই পার্থক্য। আমি এখন এই 2টা লেজার করে দেখাবো, তারপরে এই 3টা করে দেখাবো। শিক্ষার্থীরা, আমি এখন ল্যান্ডলর্ড এবং শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট দেখাবো। আমি বলেছিলাম ল্যান্ডলর্ড এবং শর্ট ওয়ার্কিংস, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করার জন্য 3 নম্বর কলাম এবং 8 নম্বর কলাম দেখতে হবে। এবং পার্থক্যের নাম হবে পার্থক্য শর্ট ওয়ার্কিংস। আমি বলেছিলাম 3 নম্বর কলাম দেখবো এবং 8 নম্বর কলাম দেখবো, পার্থক্যের নাম শর্ট ওয়ার্কিংস। আমরা দেখি ল্যান্ডলর্ড তোমার কাছে পাওনাদার, তার মানে এটা তোমার লায়াবিলিটি অর্থাৎ ক্রেডিট। 2015 December 31st, royalty expense 8,000. কিন্তু তুমি যাকে পেমেন্ট করছো 15,000। 2015 December 31st, ক্যাশ বা ব্যাংক 15,000. 15,000. আমি বলেছি পার্থক্যটার নাম হবে শর্ট ওয়ার্কিংস। শর্ট ওয়ার্কিংস 7,000. 2016 December 31st, royalty expense 15,000. 2016 December 31st, cash বা ব্যাংক 15,000. এক্ষেত্রে দুইটা সমান আছে, তাই পার্থক্য লেখার দরকার নেই। 2017 December 31st, royalty expense 19,000.
2017 December 31st, cash বা bank 15,000. December 31st, short workings 4,000. 2018 December 31st, royalty expense 35,000. 2018 December 31st, cash 32,000. 35,000. December 31st, short workings 3,000. 2019 December 31st, royalty expense 44,000. Cash by bank 44,000. 2019 December 31st, cash 44,000. এখানে পার্থক্য নাই, তাই লেখার প্রয়োজন নেই। এবার আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। তোমরা খেয়াল করো, 4টে করে শর্ট ওয়ার্কিংস লেখা আছে। এখানে লেখা আছে ডেবিট, এখানে লেখা আছে ক্রেডিট, এখানে ক্রেডিট, এখানে ক্রেডিট। আমি আগে লিখে দিয়েছিলাম যে এখানে লিখব ল্যান্ডলর্ড, এখানে ল্যান্ডলর্ড, এখানে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি, এখানে ব্যালেন্স সিডি বলেছিলাম। আজকে জায়গার স্বল্পতা বলতে পারছি না, আগের অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা শুরু করি। 2015 শর্ট ওয়ার্কিংস হচ্ছে ডেবিট, তাই ডেবিট দিকে বসাবো। 2015 December 31st, ল্যান্ডলর্ড 7,000। আমাদের এখানে নাই, এখানে নাই, এখানে আছে, এটা আমরা লিখব ব্যালেন্স সিডি। 2015 December 31st, ব্যালেন্স সিডি 7,000। আমরা জানি এক বছরের সিডি পরের বছরে অটোমেটিক্যালি বিডি হবে। 2016 December 3rd, January 1, balance BD 7,000। এই কলামে নাই, এই কলামে নাই, এই কলামে নাই, এই কলামে আছে ব্যালেন্স সিডি। 2016 December 31st, balance CD 7,000। 2017 January 1, balance BD। সিডিটা অটোমেটিক্যালি বিডি হবে। এরপর আমরা দেখি এই কলামে নাই, এখানে আছে 2017 December 31st, ল্যান্ডলর্ড 4,000। এই কলামে নাই, এখানে আছে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি 3,000।
2018 January 1 balance BD 3000 সিডিটা আমরা বিডি করেছি এই কলামে নাই এই কলামে আছে 2018 December 31st landlord 3000 এই কলামে নাও এই কলামে নাই 2019 এ 4 কলামসের এক কলামেও নাই সুতরাং 2019 শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট হবে না। তাহলে শিক্ষার্থীরা আমি এই তিনটে লেজার শেষ করে দিলাম, এখন আমি এইটা নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা আমি এখন রয়্যালটি রেভিনিউ অ্যাকাউন্ট দেখাবো। রয়্যালটি রেভিনিউ অ্যাকাউন্ট যখন আমরা সাধারণ অঙ্কে করেছিলাম তখন একভাবে করেছিলাম, আর সাবলিজের ক্ষেত্রে আরেকভাবে করব। তা আমি তোমাদের স্মরণ করানোর জন্য আমি সাধারণ অঙ্কে কিভাবে করেছিলাম সেভাবে দেখিনি, তারপরে আমি দেখাবো সাবলিজের অঙ্কে কিভাবে করব। আগে আমি সাধারণ অঙ্কে দেখাই। রয়্যালটি এক্সপেন্সের জন্য যেমন এই ঘরটা যথেষ্ট, রয়্যালটি রেভিনিউর জন্য এই ঘরটাই যথেষ্ট। তুমি আরেকজনকে সাবলিজ দিয়েছো, তুমি আমার কাছে লিজ নিয়ে আরেকজনকে সাবলিজ দিয়েছিলা, এখন তুমি রয়্যালটি পাবে, এটা তোমার ইনকাম। ইনকাম মানে ক্রেডিট, তাই রয়্যালটি রেভিনিউ ক্রেডিট কার কাছে পাবে? যাকে সাবলিজ দিয়েছো। আর তার নাম কি ছিল? বি লিমিটেড। তুমি বি লিমিটেড সাবলিজ দিয়েছিলা, তাই বি লিমিটেডের কাছে পাবে। তাহলে আমরা এটা ক্রেডিট দিকে দেখাবো কি নামে? বি লিমিটেড নামে। তাহলে আমরা লিখছি 2015 বি লিমিটেড 4500, 2015 December 31st income summary 4500। আমরা এটা ইনকাম সামারিতে ট্রান্সফার করতাম। 2016 December 31st B Limited 7500, 2015-16 December 31st income summary 7500, 2017 December 31st B Limited 10,500, 2017 December 31st income summary 10,500, 2018 December 31st B Limited 22,500, 2018 December 31st income summary 22,500, 2018 December 31st B Limited 30,000, 2019 December 31st income summary 30%। শিক্ষার্থীরা আমরা এইভাবেই রয়্যালটি রেভিনিউ অ্যাকাউন্ট করেছিলাম সাধারণ অঙ্কে। এখন দেখাবো সাবলিজের অঙ্কে। আমরা একইভাবে লিখি 2015 December 31st B Limited 4,500। এই যে 4,500 টাকা আদায় করেছো, এই টাকাটা কি পুরো তোমার ইনকাম হয়েছে? তুমি জানো যে তোমার উৎপাদন ছিল 3000 ইউনিট, 3000 টন তোমার উৎপাদন, 1 টাকা 50 পয়সা করে। তুমি যখন সাবলিজ দিয়েছিলা, যাকে সাবলিজ দিয়েছিলা সে উৎপাদন করেছিল 3000 টন, তার কাছে আদায় করেছো পার টন 1 টাকা 50 পয়সা।
এই 1 টাকা 50 পয়সার মধ্যে 1 টাকা তুমি আমাকে দিয়েছো, তার মানে তুমি তোমার ল্যান্ডলর্ডকে 1 টাকা দিয়েছো, আর 50 পয়সা তোমার লাভ। তার মানে এটা তোমার এক্সপেন্স, এটা তোমার ইনকাম। 1 টাকা 50 পয়সার মধ্যে 1 টাকা তুমি ল্যান্ডলর্ডকে দিয়েছো, মানে আমাকে দিয়েছো, আর 50 পয়সা তুমি লাভ করেছো। তার মানে 50 পয়সাকে ইনকাম হিসেবে দেখাতে পারবে এই ইনকাম সামারিতে, আর 1 টাকা তোমাকে পে করে দিতে হবে এক্সপেন্স হিসাবে। 2015 ডিসেম্বর 31 এর মধ্যে তোমার এক্সপেন্স, রয়্যালটি এক্সপেন্স 3000, আর তোমার ইনকাম সামারি 1500। 2016 ডিসেম্বর 31 বি লিমিটেড একইভাবে 7500। এই 7500 এর মধ্যে 5000 এর জন্য 1 টাকা করে 5000 টাকা রয়্যালটি দিয়েছো। 2016 ডিসেম্বর 31 রয়্যালটি এক্সপেন্স 5000। তার মানে তোমার ইনকাম সামারি 2500। আমি তোমাদের আরেকবার বোঝানোর সাথে রিপিট করছি। এখানে দেখতে পেয়েছো 5000 ইন্টু 1 টাকা 50 পয়সা, 5000কে 1 টাকা 50 পয়সা দ্বিগুণ করে 7500 হয়েছিল। এই 1 টাকা 50 পয়সার মধ্যে 1 টাকা তুমি দিবে এক্সপেন্স, আর 50 পয়সা তোমার লাভ। তাই 5000 ইন্টু 1 5000 টাকা রয়্যালটি এক্সপেন্স, 5000 ইন্টু 0.5 2500 টাকা লাভ। সাধারণ অঙ্কে আমরা এই কাজ করি না, সাধারণ অঙ্কে পুরোটাই লাভ, আর এখন কিছু তোমার খরচ, কিছু তোমার লাভ। 2017 ডিসেম্বর 31 বি লিমিটেড 10,500। 2017 ডিসেম্বর 31 এর মধ্যে তোমার এক্সপেন্স 7000 ইন্টু 1 রয়্যালটি এক্সপেন্স 7000, ইনকাম সামারি 3500। December 31 B Limited 22,500 এর মধ্যে 15,000 2018 December 31 royalty expense 15,000 December 31st income summary 7,500. Sorry. $30,000. Sorry.
রয়্যালটি এক্সপেন্স 20,000 into 1 20,000 এবং ইনকাম হচ্ছে 10,000। শিক্ষার্থীরা আমি দেখিয়ে দিলাম কিভাবে রয়্যালটি রেভিনিউ অ্যাকাউন্ট করবা সাবলিজের ক্ষেত্রে। আমাদের এখানে 3টা লেজার দেখানোর কথা, অর্থাৎ এই অঙ্কে মোট 6টা লেজার দেখানোর কথা। আমি 1 2 3 এই 3টা দেখিয়েছি, এটা এখন দেখালাম, আর বাকি 2টা আমি এখন দেখাবো। তো এই বাকি 2টা আগের মতোই কোনো পার্থক্য নাই, শুধু এখানে পার্থক্য ছিল। সাধারণ অঙ্ক হলে এভাবে করবা, আর সাবলিজের অঙ্ক হলে এভাবে। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি বাকি 2টা লেজার প্রস্তুত করে আমি আজকের মতো শেষ করব। শিক্ষার্থীরা আমি এখন বাকি 2টা লেজার শুরু করছি, সাবলিজি অর্থাৎ বি লিমিটেড এবং শর্ট ওয়ার্কিং সাসপেন্স। তো আমরা যেমন 3 নম্বর এবং 8 নম্বর 6 কলাম দেখে ল্যান্ডলর্ডের অ্যাকাউন্ট করেছিলাম, তেমনি ভাবে 3 নম্বর এবং 8 নম্বর কলাম দেখে সাবলিজের অঙ্ক করব, আমরা বি লিমিটেড অঙ্ক করব। এখন আমরা দেখি, তুমি এক্ষেত্রে আমার কাছে লিজ নিয়ে আরেকজনকে লিজ দিয়েছো, এক্ষেত্রে তোমার টাকা পাওয়ার কথা। যার কাছে টাকা পাবে সে তোমার কাছে দেনাদার, তার মানে সে ডেবিট। তার মানে আমরা এই টাকাটা ডেবিট, বাকি যখন টাকা পাবো ক্রেডিট। আর পার্থক্যটা হবে শর্ট ওয়ার্কিং সাসপেন্স। তাহলে আমরা দেখিনি, আমরা এই কলাম আর এই কলাম দেখে আমরা শর্ট ওয়ার্কিং আমরা মিলিমিটার অঙ্কটা তৈরি করব। তো এটা ডেবিট, যেহেতু তুমি টাকা পাচ্ছ। 2015 ডিসেম্বর 31 রয়্যালটি রেভিনিউ 4,500। তুমি টাকা আদায় করেছো কত? 12,000। রিসিভ করেছো 12,000। ক্যাশ 12,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রয়্যালটি রেভিনিউ ছিল 4,500, রিসিভ করা হচ্ছে 12,000। পার্থক্যটুকু শর্ট ওয়ার্কিং সাসপেন্স। Short working suspense 7,500। আমরা একইভাবে 5 বছরের করে যাব। 2016 ডিসেম্বর 31 রয়্যালটি রেভিনিউ 7,500। 2016 December 31st, cash 12,000। পার্থক্য শর্ট ওয়ার্কিং সাসপেন্স। 2017 December 31st royalty revenue 10,500।
ক্যাশ আমরা রিসিভ করেছি 12,000। পার্থক্যটুকু আমি আবার বলছি, পার্থক্য শর্ট ওয়ার্কিং সাসপেন্স। December 31st, 2018 December 31st, রয়্যালটি রেভিনিউ তোমরা দেখতে পাচ্ছ, রয়্যালটি রেভিনিউ 22,500। ক্যাশ 16,500। 22,500, 22,500। পার্থক্য শর্ট ওয়ার্কিং সাসপেন্স 6,000। 2019 December 31st, royalty revenue 30,000, cash 30,000। এখানে কোনো পার্থক্য নাই, তাই লেখার দরকার নাই। তাহলে আমি বি লিমিটেড রেকর্ডস করে দিয়েছি, সাবলিজেড, এখন শর্ট ওয়ার্কিং সাসপেন্স। আমি যেমন বলা হয়েছিল, এই 5, 7, 9 এবং 10 এই 4 কলামস দেখে আমি শর্ট ওয়ার্কিং করব, তেমনি ভাবে শর্ট ওয়ার্কিং সাসপেন্স এই 4 কলাম দেখে করব। দিস ইজ ক্রেডিট, ডেবিট, 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 জাস্ট বিপরীত। এখানে আমি লিখেছিলাম ল্যান্ডলর্ড, এখানে লিখব বি লিমিটেড। খেয়াল করো, ক্রেডিট দিকে 2015 December 31st, বি লিমিটেড 7,500। 2015 December 31st, কলাম 7 এ নাই, 9 এ নাই, কলাম 10 এ আছে ডেবিট। এটা হচ্ছে বি লিমিটেড নামে, বি লিমিটেড ইনকাম সামারি, ব্যালেন্স সিডি। তাহলে এটা লিখবো আমরা ব্যালেন্স সিডি নামে, ব্যালেন্স সিডি 7,500। আমরা জানি ব্যালেন্স সিডি অটোমেটিক্যালি পরের বছর ব্যালেন্স বিডি হবে। $7,500। এবার আমরা দেখি, আমাদের 5 কলামে আছে 4,500। বি লিমিটেড December 31st, বি লিমিটেড 4,500, 12,000। আমরা দেখছি আমাদের কলাম 7 এ নাই, কলাম 9 এ নাই, কলাম 10 এ আছে ব্যালেন্স সিডি 2016 December 31st, ব্যালেন্স সিডি 12,000। আমরা জানি ব্যালেন্স সিডি পরের বছরে অটোমেটিক্যালি ব্যালেন্স বিডি হবে। 2017 January 1, ব্যালেন্স বিডি 12,000। এবার দেখি আমাদের কলাম 5 এ আছে December 31st, বি লিমিটেড 1,500,
এবার দেখছি কলাম 9 এ আছে ইনকাম সামারি ডেবিট দিকে 2017 ডিসেম্বর 31st ইনকাম সামারি 7500 কলাম 10 এ আছে ব্যালেন্স সিডি 6,000 13,500 2018 জানুয়ারি 1 আমরা জানি সিডিটা অটোমেটিক্যালি বিডি হবে ব্যালেন্স বিডি 6,000 18 এ কলাম 5 এ নাই কলাম আছে আমাদের 7 এ কি নামে ব্যালেন্স বি লিমিটেড নামে 2018 ডিসেম্বর 31st বি লিমিটেড 6,000 খেয়াল করো আমাদের কলাম 9 এ নাই কলাম 10 এ নাই পরের বছরে কলাম 5 কলাম 7 কলাম 9 কলাম 10 শিক্ষার্থীরা আজকে এটাই আমাদের রয়্যালটির লাস্ট ক্লাস লাস্ট লেকচার ইনশাআল্লাহ আমি যে কটা এক্সাম্পল দিয়েছি সেগুলো তোমরা স্টাডি করলে ফাইনাল পরীক্ষায় আনসার করতে পারবে যদিও আমার আরো দুই একটা ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে কেননা তোমাদের এখন অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে যেগুলো আমাকে শেষ করতে হবে যদি আমি নির্ধারিত সময়ের মধ্যে পুরোটা শেষ করতে পারি তাহলে অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাস আমি নিয়ে রাখবো যাতে ভবিষ্যতে কাজে দিবে তোমাদের তো তোমরা এটা ঠিক মতো স্টাডি করো আজকেই ধরে নাও রয়্যালটির লাস্ট ক্লাস আমি এরপরে খুব শীঘ্রই নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষায় এর মধ্যে কমন পেয়ে যাবে আজকের মতো আল্লাহ হাফেজ